মেজাজ তুঙ্গে তারেক রহমানের একমাত্র মেয়ে তার বড় আদরের, সারাক্ষণ গম্ভীর মুখে থাকলেও ছেলে মেয়েকে তিনি ভীষণ ভালোবাসেন। সেই কলিজার টুকরোর জন্মদিন আজকে। প্রতি বছর জন্মদিনে তারেক সবার আগে মেয়েকে উইশ করে, কিন্তু এবার পারছে না। মেয়েটা তার বহু দূরে। ঘড়ির কাঁটায় রাত 12টা 6 মিনিট বাজে। তন্নির রুমে বিছানায় বসে আছে তারেক। কয়েকবার কল করেছে তন্নির নাম্বারে, ফলাফল শূন্য। কল রিসিভ হচ্ছে না। তারেক বেশ জানে তার বোকাশোকা মেয়েটার ফোন এখন অন্য কারো দখলে। বোকার রানী তার থেকে ফোন চাইতেও পারছে না। তারেক একবার ভাবে আর্থিকে কল করবে, আবার ভাবে যাক, একটা রাতেই তো ব্যাপার, দিনের শুভেচ্ছা জানিয়ে দিব। তবু আর ঘুমোতে পারে না তারেক। মেয়ের টেডি জড়িয়ে বসে থাকে। অনির সাথে ঘুমাচ্ছে তর্ণী। ঘুমাচ্ছে বললে ভুল হবে। চোখ বন্ধ করে শুয়ে আছে। মনটা পড়ে আছে বাড়িতে। বাবার জন্য মন খারাপ করছে। তাছাড়া এই অচেনা পরিবেশে তার একটু ভয়ও করছে। তর্ণী কখনোই রুমের লাইট বন্ধ করে না। অন্ধকারে সে ভীষণ ভয় পায়। কিন্তু আজকে অর্ণব এর মামি লাইট বন্ধ করে চলে গিয়েছে। তন্নি চেয়েও কিছু বলতে পারেনি। অন্ধকারে ভয় পেয়ে অনির দিকে চেপে শুয়ে আছে। ভয় টেনশন সবটা মিলিয়ে এই শীতেও তন্নির শরীর ঘেমে যাচ্ছে, গলা শুকিয়ে আসছে। হঠাৎ দরজা খুলে কেউ ভিতরে ঢুকে পড়ে। তন্নি কান খাড়া করে থাকে। বুঝতে চাইছে ঠিক কে আসলো, কিন্তু পায়ের শব্দ শুনে কি আর মানুষ চেনা যায়? তবে তর্ণী বুঝতে পারছে কেউ তার আশেপাশে এসে বসেছে। অতঃপর তর্ণী বুঝে যায় এটা অর্ণব। লোকটার শরীরের একটা অদ্ভুত ধরনের সুবাস রয়েছে, যেটা নাকে লাগলেই তর্ণী বুঝতে পারে মানুষটা আশেপাশে আছে। সুবাসটা ভীষণ আনকমন। এমন সুবাস আর কোথাও পায়নি তর্ণী। অর্ণবের গালে হাত দিয়ে খানিকক্ষণ তাকিয়ে থাকে তর্ণী মুখের দিকে। ড্রিম লাইটের হালকা আলোতে মায়াবতীকে ভীষণ আদুরে লাগছে। এই মেয়েকে বাবার কলিজা হতে বের করে এত দূরে নিয়ে আসার একটাই কারণ, সেটা হচ্ছে প্রাণ ভরে দেখা। এই মেয়েটাকে দেখার তৃষ্ণা মেটেই না অর্ণবের। কি আছে এর মধ্যে? অর্ণব দীর্ঘশ্বাস ফেলেই খানিকটা শব্দ করে বলে, কবে বড় হবে? তোমাকে পাওয়ার এক অদ্ভুত নেশা আমাকে ভালো থাকতে দিচ্ছে না। অর্ণবের এমন কণ্ঠে তর্ণীর চোখের পাতা কেঁপে ওঠে। জোর করে বন্ধ করে রাখতে পারছে না চোখ দুটো। অর্ণব ঠিক বুঝতে পারে তার হৃদয়ে হরিণী জেগে আছে এবং তার সকল সকল কথা শুনে ফেলেছে। অর্ণব ফ্লোর থেকে উঠে খাটে বসে তর্ণীর ঠিক মাথার কাছে। জায়গা কম থাকায় চেপে বসেছে। তর্ণী তাড়াহুড়ো করে উঠে বসে। বালিশের পাশ থেকে ওড়না নিয়ে বুকে চাপিয়ে নেয়, মাথা নিচু করে ফেলে। ঘুমাওনি? অর্ণব ঠান্ডা গলায় জিজ্ঞেস করে। তর্ণী মাথা নাড়িয়ে না বোঝায়। অর্ণব তর্ণীর বালিশ নিজের কোলে নিয়ে গোল হয়ে বসে। হ্যাপি বার্থডে অধীর তন্নি। তর্ণী মৃদু স্বরে থ্যাঙ্কস বলে। অর্ণব নিজের প্যান্টের পকেট থেকে একটা ছোট্ট লাল রঙের বক্স বের করে দেয়। তর্ণী উৎসুক চোখে তাকিয়ে থাকে, দেখতে চাই কি আছে এই বক্সে। অর্ণব ধীরে সুস্থে বক্সটা খোলে। সেখানে চকচক করছে একখানা আংটি। অন্ধকারেও জল জল করে জানান দিচ্ছে এটা হিরে। তর্ণী ভ্রু কুচকে তাকিয়ে থাকে। এই আংটিটি কি এবার তাকে পড়তে বলবে? পড়তে হবে। ভাবতেই ভয় পাই তর্ণী। এই আংটি পরে বাসায় যাবে কি করে? বাবা ঠিক প্রশ্ন করবে। তর্ণী মিথ্যে বলতে পারে না, ধরা পড়ে যাবে। তখন তো তর্ণীকে খুব বকবে। ভয়ে শুকনো ঢোক গেলে তর্ণী। অর্ণব বাক্স হতে আংটিখানা মুক্ত করে এবং তর্ণীর বাঁ হাত টেনে নিয়ে অনামিকা আঙুলে আংটিটি পরিয়ে দেয়। তর্ণী যেন ঘোরের মধ্যে চলে গিয়েছে। অর্ণব তর্ণীর নরম তুলতুলে হাতখানা নিজের শক্তপুক্ত পুরুষালী হাতের মুঠোই পুড়ে নিয়ে ধীর গলায় বলে, এই আংটি পরিয়ে তোমাকে আমার জন্য ফিক্সড করে রাখলাম। খবরদার এই আংটি খুলবে না। তর্ণীর চোখের কোণে টলমল করে পানি। অর্ণবের থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার একটু চেষ্টা করে ব্যর্থ হয়। অবশেষে নাক টেনে বলে, বাবা দেখলে কি বলবো? ভীষণ বকবে আমায়।
অর্ণব বিরক্ত হয়। বাবার ভয়ে কেন মিউ মিউ করবে? অর্ণব তো ঠিকই বাবার সামনে সিংহের মতো চলে। আমি কিচ্ছু জানি না। যেদিন দেখবো তোমার হাতে আংটি নেই, সেদিনই তোমাকে তুলে নিয়ে বিয়ে করে ফেলবো, বুঝছো? তর্ণী জবাব দেয় না। অর্ণব চাপ দেয় তর্ণীর হাতে, পুনরায় বলে। বুঝুনি? তর্ণী আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। স্পিক আপ। খানিকটা ধমকের সুরে বলে অর্ণব। তর্ণী শুকনো ঢোক গিলে বলে। বুঝেছি, খুলবো না। অর্ণবের যেন উত্তর পছন্দ হলো না। সে ফোঁস করে শ্বাস টেনে বলে। আমি বিয়ে করতে চাও না? তর্ণী চট করেই জবাব দেয়। চাই না, আমার বিয়ের বয়স হয়নি। মুখ বাঁকায়, ভ্রু কুচকে বলে। হ্যাঁ, বিয়ের বয়স হয়নি, অথচ একটু ছুঁয়ে দিলে কাঁপাকাঁপি শুরু করে দাও। শোনো মেয়ে, কাঁপাকাঁপি তারাই করে যারা বিয়ে করতে চায়। তর্ণীর ঘোর প্রতিবাদের সুরে বলে। আপনি অদ্ভুতভাবে ছুঁয়ে দেন, যেভাবে ছুলে সবাই কাঁপবে। অর্ণব একটু এগিয়ে বসে বলে। আচ্ছা, আমাকে ছুঁয়ে দাও দেখি, আমি কাঁপি কিনা। তর্ণী হাত এগিয়ে দেয় অর্ণবের ছোঁয়ার জন্য, আবার কিছু একটা মনে করে হাত পিছিয়ে নেয়। ছেলে মানুষ কাঁপে না। বাঁকা হাসি দেয় অর্ণব। তর্ণীর মাথায় গাঁটটা মেরে নেমে পড়ে বিছানা হতে। মাথা মোটা, ঘুমাও। বলতে বলতে রুমের লাইট অন করে দিয়ে দরজা আটকে চলে যায়। তর্ণী নিজের হাতের অনামিকা আঙুলের দিকে তাকায়। জল জল করছে আংটিখানা, দারুণ মানিয়েছে হাতে। নিধি অর্ণবের বড় মামির বোনের মেয়ে। অর্ণবের সাথে দারুণ বন্ধুত্ব। এই বন্ধুত্ব ছোটবেলা হতেই। তারা একই স্কুলে পড়েছে, একই ভার্সিটি থেকেও মাস্টার্স করেছে। অর্ণব গ্লাবগঞ্জে চলে আসতে সেও চলে এসেছিল। নিধির বাবার বাড়ি মানিকগঞ্জ, অর্ণবদের বাড়ির পাশাপাশি। ঢাকায় গিয়েছিল বেড়াতে। অর্ণব এসে শোনে সে অতি দ্রুত চলে এসেছে। অর্ণব ঘুম থেকে উঠে ছাদে চলে যায় একটু এক্সারসাইজ করতে। টি শার্ট খুলে দুটো পুশ আপ দিতে নিধি সেখানে উপস্থিত হয়। বরাবরই মডার্ন মেয়ে নিধি। পোশাক আশাকেও রয়েছে আভিজাত্যের ছোঁয়া। আজকেও তার ব্যতিক্রম নয়। কালো জিন্স এবং গোলাপি টি শার্টে দারুণভাবে সাজিয়েছে নিজেকে। নিধি খানিকক্ষণ চুপচাপ দেখতে থাকে অর্ণবকে। জিম করা বডি বরাবরই নিধিকে ঘায়েল করে। কতবার যে লুকিয়ে দেখেছে। খালি গায়ে পুশ আপ দেওয়ার দৃশ্য নস্টালজিক বানিয়ে দেয় নিধিকে। হঠাৎ অর্ণবের চোখ পড়ে নিধির দিকে। সে উঠে পড়ে। কাঁধে ঝোলানো টি শার্ট পরতে পরতে হেসে বলে। আরে নিধি, কখন এসছো? নিধি হেসেই জবাব দেয়। 15 মিনিটস হলো। আচ্ছা, হঠাৎ আসলে যে? আমি আজকে চলে যাব। গ্রেট, আমিও যাব। একটা কাজে এসেছিলাম, একসাথেই যাওয়া যাবে। সরি নিধি, আমি একা আসিনি। নো প্রবলেম, আমি উবার কল করে দিব তোমায়। নিধি কিছু বলতে যাই, তখনই অনি চলে আসে। দাভাই তন্নি কাঁদছে, তাকে আমি বকিওনি মারিওনি, তবেও কাঁদছে। বিচলিত হয় অর্ণব। সে দৌড়ে নামতে থাকে সিঁড়ি বেয়ে। নিধির ভাবনায় পড়ে যায়। কে এই তন্নি? ঘুম থেকে উঠে বালিশের পাশে ফোন পেতেই তর্ণীর মনটা খুশিতে নেচে ওঠে। সে অতি দ্রুত ডায়েল করে বাবার নাম্বারে। রিং হওয়ার সাথে সাথেই রিসিভ করেন তিনি এবং ধমক দেয় তর্ণীকে। গম্ভীর গলায় প্রশ্ন করে। আমার পারমিশন ছাড়া তুমি যাওয়ার সাহস পাও কোথায়? ব্যাস, এতেই তর্ণীর চোখ ভিজে ওঠে। বাবাকে কিছু বলতে যায়, কিন্তু কান্নার জন্য বলতে পারে না। ফুফিয়ে কেঁদে ওঠে। দুপুরের আগে তোমাকে বাড়িতে দেখতে চাই। বলেই কল কাটে তারেক। তর্ণী ফোনখানা বুকে জড়িয়ে হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। অর্ণব তর্ণীর হাত থেকে ফোন দেখেই বুঝতে পারে শ্বশুর মশাই ধমকেছে তার মায়াবতীকে। রাগ ওঠে অর্ণবের, চোয়াল শক্ত করে ফেলে। বাঁ হাতে ঝাঁকড়া চুলগুলো পিছনে ঠেলে তর্ণীর সামনে গিয়ে দাঁড়ায়। অর্ণবের অস্বস্তি টের পেয়ে তর্ণীর মুখ তোলে, ঠোঁট উল্টে বলে। আমাকে এক্ষুনি বাসে দিয়ে আসুন না, আব্বু ধমকে শেষ করে দিল আমায়।
আমার বউকে উনি কেন ধমকাবে? সাহস দিয়েছে কেউ ওনাকে? টাকলু উকিল, ওনার টাকা আমি ফাটিয়ে দেব। মুহূর্তেই তর্ণীর কান্না থেমে যায়। তার বাবাকে টাকলু বলল? হ্যাঁ, মাথায় চুল কম, কিন্তু একেবারে টাকলু না। চোখ মুখ খিচে বিরক্তির নিঃশ্বাস ফেলে তর্ণী। অতঃপর ঘোর প্রতিবাদের সুরে বলে, মোটেও আমার আব্বু টাকলু না, যথেষ্ট চুল আছে তার মাথায়। অর্ণব বাঁকা হেসে বলে। তুমি আমার বউ নাকি? থমতো খেয়ে যায় তর্ণী। এইদিকে ওইদিকে দৃষ্টি ফেরাই। বলো। তর্ণী শুকনো ঢোক গেলে হাতের উল্টো পিঠে চোখের পানি মোছে। সত্যিই বাসা যেতে হবে আমাকে। আমার বার্থডে আজকে। আমার আব্বু আমার জন্য অপেক্ষা করছে। অর্ণব মুখ বাঁকায়, মনে মনে কঠিন কিছু গালি দেয় শ্বশুর মশাইকে। একটু শান্তিতে সময় কাটাতেও দিচ্ছে না। অর্ণব পরিকল্পনা করে ফেলে, সামনের বছর বিয়ে করে ফেলবে, পরের বছর বাচ্চা নিয়ে নিবে। তর্ণীকে জোর করে যমজ কলা খাওয়াবে, তাই তাদের যমজ বাচ্চা হবে। সেই বাচ্চাদের ট্রেনিং দিয়ে আস্ত বদমাশ বানাবে, তারপর শ্বশুরের কাছে রেখে আসবে। শ্বশুর শাশুড়ির মাঝখানে ঘুমাতে বলবে, আর প্রচুর জ্বালাবে টাকলু শ্বশুরকে। তাতে কি হবে? শ্বশুরমশাই রোমাঞ্চ করতে পারবে না। নিজের বুদ্ধি থেকে নিজেই মুগ্ধ হয় অর্ণব। কিন্তু কথাগুলো, বাচ্চা তো হলো, নাম কি রাখবে? এখনই তো ঠিক করে ফেলতে হবে নাম। তর্ণী বিছানা থেকে নামতে যাচ্ছিল, অর্ণব এক লাফে তর্ণীর সামনে বসে পড়ে। এই মায়াবতী, আমাদের বাচ্চার নাম কি রাখবো? তর্ণী খানিকটা ভয় পেয়ে যায়, দৃষ্টি বড় বড় করে তাকিয়ে থাকে অর্ণবের মুখের দিকে। তর্ণী ছোট্ট মাথায় একটা ঢুকছে না যে বাচ্চা আসলো কোথা থেকে। তর্ণী বোকার মতো প্রশ্ন করে ফেলে। বাচ্চা আসবে কোথা থেকে? অর্ণব দীর্ঘশ্বাস ফেলে। টাকলু বাপের বলদ মেয়ে, বুঝিয়ে লাভ নেই। যাও, ফ্রেশে আসো, বাসায় নিয়ে যাব। তর্ণী খুশি হয়ে ওয়াশরুমে ঢোকে। অর্ণব চিন্তিত, কিছুতেই বিকেলের আগে তর্ণীকে নিয়ে যেতে চায় না সে, কিন্তু যেতে হচ্ছে। সাগর কল করেছিল তাকে, কলেজে একটা ঝামেলা বেঁধেছে। অর্ণব ছাড়া ঝামেলা সামাল দেওয়া সহজ হবে না। তর্ণীর মনটা একটু আনচান করছে। তর্ণী ঠিক জানে মানুষটার সাথে আজকের পর আর খুব সহজে দেখা হবে না। কোথায় থাকবে সেটাও জানবে না, অথই বা পরিবারের সবার সাথে খুব সহজে কথা বলবে না। অথই মন খারাপ করবে, তর্ণীর কাছে দুঃখ প্রকাশ করবে, তর্ণীরও খারাপ লাগবে। অর্ণবের গাড়ি মানিকগঞ্জ শহরে ঢুকে পড়েছে, আর একটু সময় এর মাঝেই বাড়ির সামনে গাড়ি থেমে যাবে। তর্ণী আর চোখে তাকাই অর্ণবের মুখের পানে, কেমন গম্ভীর করে রেখেছে আদলখানা। তর্ণী শুকনো ঢোক গিলে বলে, মিন মিন করে প্রশ্ন করে। চলে যাবেন আজকে? না, তোমার সাথে বাসও করব। করবে? থতমত খাই তর্ণী, মনে মনে নিজেকে নিজেই বকে, কি দরকার ছিল এর সাথে কথা বলার? আজ তো একটা ঠোঁট কাটা। তখনই গাড়ি থেমে যায়। তর্ণী তাড়াহুড়ো করে সিট বেল্ট খুলে ফেলে, গাড়ির দরজা খুলতে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। অর্ণব সরু চোখে তর্ণীর বাহু তাড়াহুড়ো দেখছে। তর্ণীও এবার অসহায় দৃষ্টিতে তাকায়, বোঝাতে চাই। খুলতে পারছি না। তর্ণীর সাথে দৃষ্টি মেলাতেই অর্ণব দৃষ্টি ফিরিয়ে নেয়। গাড়ির পেছনের সিট থেকে বড় একটা প্যাকেট নিয়ে তর্ণীর দিকে এগিয়ে দেয়। হ্যাপি বার্থডে মায়াবতী। দেখো, জেলাসি ঠেলার মতো মানুষ আমি নই। তোমার কোনো বন্ধু থাকবে না। স্কুলের রিজভি নামের একটা ছেলের সাথে মোটামুটি কথা বলো, নেক্সট টাইম বলবে না। আমি তোমার উপর নজর রাখি, কোথায় কি করো জানতে পারি। সো বি কেয়ারফুল। ভুল ক্ষমা করবো না আমি। যাও। তর্ণী প্যাকেট হাতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। অর্ণব দরজা খুলে দেয়। একটা লাফে নেমে দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ে তর্ণী। পেছনে ফিরে এক পলক অর্ণবকে দেখে নিতে ভোলে না। দরজার সামনে দাঁড়িয়ে হাতে প্যাকেট দরজার কাছে রাখে। আঙুলে থাকা আংটিটি খুলে জামার আড়ালে সালোয়ারের রবার টের ভাঁজে ফেলে দেখে নেয় বোঝা যাচ্ছে কিনা। অতঃপর শুকনো ঢোক গিলে অতি সাবধানে দরজায় টোকা দেয়। বড় প্যাকেটে একটা চকলেটকে, কিছু চকলেট, একটা টেডি, কিছু গোলাপ ছিল, যা তর্ণীর ভিতরে ঢোকার সাথে সাথে ইতি বেগম খুলে দেখেন। মেয়ের প্রতি বেজায় অসন্তুষ্ট সে। এসব দেখলে তার স্বামী খুবই রাগ করবে, তবুও মেয়েটা
কেন আনলো? তন্নি মাথা নিচু করে এক পাশে দাঁড়িয়ে আছে, ভয়ে সিটিয়ে যাচ্ছে একটু পরপরই। ইতি বেগম চাচ্ছিল একটা ধমক দিতে, পরে মন পরিবর্তন করে ঠান্ডা গলায় বলে, ভয় পাস তো এমন কাজ করিস কেন? আসুক তোর বাবা, লঙ্কা কাণ্ড বাঁধাবে আজকে। মায়ের কথায় তন্নির ভয় আরও বাড়ে। যা ফ্রেশ হয়ে বই নিয়ে বসে থাক, বাবা ফিরলে সরি বলবি কয়েকবার। তন্নি মাথা নেড়ে ঘরে ঢুকে দরজা চাপিয়ে সালোয়ার থেকে আংটিটি বের করে অতি যত্নে অপেক্ষা উপন্যাসের পাতার ভাঁজে রেখে বইটা আলমারির মধ্যে জামা কাপড়ের তাকে লুকিয়ে ফেলে। মনে মনে অর্ণবকে একটু বকে নেয়। লোকটা খালি বকা খাওয়ানোর পালা তন্নিকে। 6 মাস পেরিয়ে গিয়েছে, অর্ণবের সাথে তন্নির আর দেখা হয়নি। জীবন তার নিজ গতিতে অগ্রসর হচ্ছে, বদলে যাচ্ছে দিন, মাস, তারিখ, কিন্তু বদলাচ্ছে না তন্নির অস্থিরতা। খুব দেখতে ইচ্ছে করে অর্ণব নামক এই নিষ্ঠুর পুরুষকে। চলে বলে অনেকবার অথৈকে জিজ্ঞেস করেছে অর্ণবের কথা। অথৈ নিজেও ঠিকঠাক জানে না অর্ণব কবে ফিরবে। অথৈ এর থেকে নাম্বার নিয়ে কলও করেছিল তর্ণী। পাষাণ মানব কল তোলেনি। মাঝে মধ্যে তর্ণীর বেশ কান্না পায়। যদি এইভাবে গায়েব হয়ে যাবে তাহলে কেন চুমু খেয়েছিল? সেই চুমুর জন্যই তো তর্ণী তাকে ভুলতে পারে না। সামনাসামনি আবার দেখা হলে তর্ণী কৈফিয়ত চাইবে। অথৈ ও বদলে গিয়েছে। এই যে অথৈয়ের চুলগুলো কোমর ছাড়িয়েছে, এটাই অথৈয়ের পরিবর্তন। ক্লাস 9-এর পরীক্ষা শেষ করে নিউ 10-এ পদার্পণ করেছে তর্ণী এবং অথৈ। তর্ণীকে অথৈয়ের বাড়ি যেতে কড়াকড়িভাবে নিষেধ করে দিয়েছে তারেক। তবুও তর্ণী লুকিয়ে অথৈ এর বাড়িতে যায়। আজকে পায়ে হেঁটে স্কুলে যাচ্ছে তর্ণী, তামিম এবং অথৈ। তারেকের প্রচুর কাজ থাকায় ছেলেকে স্কুলে দিয়ে যেতে পারেনি। আর ইতি বেগমের জ্বর এসেছে, অগত্যা তর্ণী নিয়ে এসেছে। ভাইকে স্কুলে দিয়ে সে তার স্কুলে চলে যাবে। তর্ণী এবং অথৈ দুজনেই স্কুল ড্রেস পরে মাথায় সাদা হিজাব বেঁধেছে। তর্ণীর মুখটা বরাবরের মতোই ভার হয়ে আছে। শক্ত করে হাত ধরে আছে তামিমের। হাঁটতে হাঁটতে তামিম বলে, ওই থেরাপি আমার বস কেন আসছে না? আমি তার কাছে ফাইটিং শিখতে চাই। অথৈ তামিমের চুলে হাত বুলিয়ে বলে, আসবে আসবে। কবে জানো আমার স্কুলে একটা ভম্বল আছে, সে আমাকে মারার হুমকি দেয়। আমি অবশ্য চুপচাপ আছি, ফাইটিং শিখে সরাসরি ওকে মেরে দিব। তামিম রহমান কথাই না, কাজে বিশ্বাসী। তর্ণী চোখ পাকিয়ে তাকায় তামিমের দিকে। অথৈ হেসে বলে, মারামারি করা ভালো না। তামিম ঘোর প্রতিবাদের সুরে বলে, খুব ভালো, বড় হয়ে মেয়র হব আমি। মারামারি না শিখলে মেয়র বানাবে না আমায়। তর্ণী ধমকে বলে, চুপচাপ থাকবি একদম, মেয়র হবে, বড় হো আগে, বেয়াদব ছেলে। কথায় কথায় তামিম এর স্কুলের সামনে চলে আসে ওরা। তামিমকে ক্লাসে বসিয়ে দিয়ে তবেই ওরা নিজেদের স্কুলের দিকে যায়। স্কুলের গেটের সামনে বাইক নিয়ে বসে আছে সাগর। সে প্রতিদিনই প্রায় এখানেই বসে থাকে। পাশের কলেজের অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশুনো করে। তর্ণী এবং অথৈয়ের সাথে বেশ ভাবতার। সাগর বাইকটা অথৈ এর ভীষণ পছন্দ। সাগরকে দেখলেই অথৈ লাফিয়ে ওঠে। সাগর ভাইয়া বলে ডাকে। তর্ণী ঘাবড়ায়, একটু ভয়ও পায়। এইভাবে আচমকাই কে ডাকে? মন খারাপ করে ফেলে তর্ণী। নিজের উপরে নিজেই বিরক্ত। এই ভেবে ভয় পায় কে? সাগর হাসে ওদের দেখে, বাইকের উপর থেকে নামে। কেমন আছো তোমরা? খুব ভালো আছি। আপনাকে দেখা যায় না যে ইদানিং। ঢাকায় গিয়েছিলাম, তা তন্নি চুপচাপ কেন? ওহো, তুমি তো বরাবরই চুপচাপ। তর্ণী একটু হাসার চেষ্টা করে। সাগর দেখতে থাকে সরলতম প্রেয়সীকে। কারণ ছাড়াই এই মেয়েটাকে সাগরের একটু বেশি ভালো লাগে। তর্ণী হাত ঘড়িতে চোখ বুলিয়ে বলে, ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আসছি ভাইয়া। বলেই অথৈয়ের হাত টেনে নিয়ে যেতে থাকে। সাগর মাথা নাড়িয়ে তাকিয়ে থাকে ওদের দিকে। মূলত তারও ক্লাস চলছে।
ক্লাস ফাঁকি দিয়ে এসেছিল মায়াবতীকে এক নজর দেখতে। রাত 12:10 তর্নির ফোনটা একটু পর পরই কেঁপে উঠছে। বইয়ে মনোযোগী তর্নি সেটা খেয়াল হচ্ছে না, সে অঙ্ক মেলাতে ব্যস্ত। যখন ক্যালকুলেটরের প্রয়োজন বোধ করলো তখনই ফোনটা হাতে তুলে নেয়। নজর পড়ে ফোনের স্ক্রিনে, সেখানে চিনি না নাম্বারটা স্পষ্ট জলজল করছে। মূলত তর্নি সেদিন অর্ণবের নাম্বার চিনি না নামে সেভ করেছে। কারণও আছে, কারণটা হচ্ছে অর্ণব তর্নির কল রিসিভ করেনি। হাত পা ঠান্ডা হয়ে আসে তর্নির। মাথার উপরে ফুল স্পিডে সিলিং ফ্যানের বাতাসেও সে ঘামছে, গলা শুকিয়ে যাচ্ছে। কলটা কি ধরবে? মনটা ছটফট করছে কল রিসিভ করার জন্য। আবারও হাত পাও কাঁপছে। তর্নির নার্ভাসনেস কাটাতে কাটাতে কলটাই কেটে যায়। মুহূর্তেই তর্নির মুখটা কালো হয়ে যায়, চোখের কোণে পানি টলমল করে ওঠে। 6 মাস পরে লোকটার কণ্ঠ শোনার একটা চান্স পেল, সেটাও হাত ছাড়া করে ফেললো। তন্নি, তুই সত্যি একটা গাধা, স্টুপিড ইডিয়েট। নাক টেনে ফোন নামিয়ে রাখতে যেতেই আবারও ফোন কেঁপে ওঠে, সাথে কেঁপে ওঠে তর্নিও। সময় না নিয়ে রিসিভ করে কানে দেয়। ওপাশ থেকে ভেসে আসে গম্ভীর পুরুষালী কণ্ঠ। ফোনটা কি হার্ডে রেখেছিলে ইডিয়েট? অর্ণবের ধমকে ফের কেঁপে ওঠে তর্নির সর্তা। থেমে থেমে জবাব দেয়, পড়ছিলাম। পড়বি যখন তখন আমাকে কল করেছিলে কেন স্টুপিড? তর্নি থতমত খেয়ে যায়। সে কল করেছিল গুনে গুনে 55 দিন আগে, আজকে তো দেয়নি। তাহলে লোকটা ধমকাচ্ছে কেন? আমতা আমতা করে তর্নি জবাব দেয়, 55 দিন আগে কল করেছিলাম। তো কল করেছিলে মানে? ফোন হাতে নিয়ে বসে থাকবে 500 বছর, এর মধ্যে একদিন একদিন আমি কল করবই। তর্নি কিছু না বুঝেই জবাব দেয়। আচ্ছা। হাসে অর্ণব। ব্যালকনিতে দাঁড়িয়ে সে কথা বলছিল তর্নির সাথে। আকাশে আজকে বিশাল চাঁদ উঠেছে। চাঁদের পানে তাকিয়ে অর্ণব নরম গলায় বলে, বড় হয়েছ? তর্নি ছোট গলায় বলে, সবে 6 মাস হয়েছে, আর 6 মাস পরে 17 হব। কল দিয়েছিলে কেন? এবার তর্নি পড়ে যায় বিপাকে। কি জবাব দিবে? কণ্ঠখানা একটু শুনতে কল দিয়েছিল, এটা বললে নিশ্চয়ই একটা ধমক দিয়ে দিবে। আর এক দফা নিজের উপরে রাগ হয় তর্নির। কেন কল করেছিল? তর্নির নীরবতায় অর্ণব আবারও প্রশ্ন করে, জলদি বলো, প্রেম করার মতো পর্যাপ্ত সময় নেই আমার। ভুলেই দিয়েছিলাম। বলতরা ভুল করেই কল দেয়। নেক্সট টাইম কল দিব প্রেম করার জন্য, 18+ কথা বলার জন্য, মনে থাকবে? তর্নি খানিকটা অপমানিত হয়। লোকটা বদলে গিয়েছে। কথায় কথায় শুধু বলদ, স্টুপিড, ইডিয়েট। 18+ মানে বুঝছো? বুঝি না। তর্নি মিথ্যে বলে ফেলে। খুব চেনা মানুষটাকে বুঝি বললেই বলবে আমাকে বোঝাও। তখন তর্নি কি বোঝাবে? ইডিয়েট। হোয়াটসঅ্যাপ একটা 18+ মুভির লিঙ্ক দিচ্ছে, আজকে সারা রাত মুভিটা দেখবে A to Z, দেন কালকে আমাকে বোঝাবে। বোঝাতে না পারলে বউ দেখার জন্য প্রস্তুত থাকবে। বলেই কল কেটে দেয় অর্ণব। তর্নি আটকে ওঠে। সাথে সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। তর্নি লিঙ্কেই ক্লিক করে কানে হেডফোন গুঁজে নেয়। প্রথমেই ভেসে আসে মাই ফ্লট নামটা। তর্নি সারা রাত কাটছে নিঘুমে। যখনই মনে পড়ছে অর্ণবের বলা কথাখানা, আমার বউ দেখার জন্য প্রস্তুত থাকবে, তখনই বুক কেঁপে ওঠে। পাষাণ পুরুষ বিয়ে করে আনবে। তর্নি কি করে দেখবে এটা? মুভি সে পুরোটা দেখেছে, একদম ঝরঝরে মুখস্থ করে ফেলেছে। অর্ণবকে সে ভালো করেই বোঝাতে পারবে, কিন্তু কি করে বোঝাবে? এই কথা অর্ণবের সামনে কি করে বলবে? লোকটা সব সময় তাকে এত বিপদে কেন ফেলে? এই যে আংটিখানা দিয়ে বিপদে ফেলেছে। তর্নি সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে। এই বুঝি মা আলমারি গোছাতে গেল আর আংটি পেয়ে গেল। অবশ্য তর্নি মনে মনে ভেবেই রেখেছে, ধরা পড়ে গেলে কি বলবে।
আমি পেয়েছিলাম রাস্তায়। তবুও তার ভয়ের শেষ নেই। মিথ্যে সে বলতে পারে না, তুতলে যাবে আর মা ধরে ফেলবে। নানান চিন্তায় ভোর হয়ে যায়, চোখ দুটো ফুলে কলা গাছ হয়ে গেছে, সাথে লালও হয়ে গিয়েছে। তন্নির এই একটা সমস্যা, ঘুম না হলে চোখ লাল হয়ে যায় এবং ফুলে যায়। সকাল সকাল গোসল সেরে নেয় তন্নি, যাতে একটু স্বাভাবিক দেখায়। ইতি বেগম চুলোয় তরকারি বসিয়ে তামিমকে পড়াচ্ছে। ক্লাস টেস্ট পরীক্ষা আজকে তার। মার্কস কম পেলে তারেক পাছার ছাল তুলে নিবে। তন্নি তার লম্বা চুলগুলোতে গামছা পেঁচিয়ে মায়ের কাছে আসে। মা, হেল্প করবো? ইতি বেগম তন্নির দিকে এক পলক তাকিয়ে জবাব দেয়। কোনো দরকার নেই, যাও স্কুলের জন্য তৈরি হয়ে নাও। তন্নি আমতা আমতা করতে থাকে। আসলে সে আজকে স্কুলে যেতে চাইছে না, একটু ঘুমের প্রয়োজন তার। কিন্তু মাকে কি করে বলবে? দিবে এক ধমক। তন্নিকে দাঁড়িয়ে থাকতে দেখে ইতি বেগম ভ্রু কুচকিয়ে তাকাই। কি হলো? তোমার বাবা রুমে আছে, স্কুলে না যাওয়ার বাহানা দিলে মায়ের মাটিতে পড়বে না। অগত্যা তন্নি মন খারাপ করে রুমে চলে আসে। বিছানায় তার ফোন রাখা, ফোনটা মৃদু স্বরে বেজে ওঠে। তন্নি ফোনটা তুলে কানে নেয়। অথই বল। জান, আজকে দ্রুত চলে আয়, এদিকে কাণ্ড বেঁধে গেছে একটা। তন্নির বুক কেঁপে ওঠে, হাতে পায়েও মৃদু কম্পন অনুভব করে। কাণ্ড বেঁধে গেছে মানে কি? পাষাণ পুরুষ বিয়ে করে বউ নিয়ে চলে আসলো? গলা শুকিয়ে আসে তন্নির, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, চোখের কোণেও বোধহয় জলের দেখা মিলেছে। এই তন্নি, আসছিস তো? তন্নি জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে থেমে থেমে বলে। কি কাণ্ড? আসলেই দেখতে পারবি। অথই কল কেটে দেয়। চিন্তিত তন্নির গলা বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। আলমারি হতে আংটিখানা বের করে। বাসা থেকে বের হলেই আংটি সাথে নিয়ে বের হয়। যদি অর্ণব চলে আসে, তার আংটি না দেখলে বকবে না। স্কুল ড্রেস পরে ব্যাগ কাঁধে ঝুলিয়ে তন্নি বের হয়। বাবা খেতে বসে গিয়েছে, সামনে রুটি আর তরকারি, হাত গুটিয়ে ফোন দেখছেন তিনি। তন্নি নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে পড়ে। তন্নিকে দেখে তারেক খাওয়া শুরু করে। তন্নি সবেই রুটি ছিঁড়ে তরকারি মিশিয়ে মুখে পুরবে, তখনই তারেক বলে ওঠে। বেশ শান্তিতে ছিলাম 6 মাস, এবার আমার অশান্তি চলে এসেছে, মেজাজ গরম হয়ে ওঠে। ইতি তামিমের মুখে খাবার পুড়ে জিজ্ঞেস করে। অর্ণব চলে এসেছে। চমকায় তন্নি, মাথা নুইয়ে ফেলে। তখনই ধমকে তারেক বলে। খাচ্ছ না কেন? তন্নি আমতা আমতা করে খাবার মুখে দেয়। তারেক তার মুখের খাবার শেষ করে বলে। এসেছে, আর এসে মাস্টারের ছেলে ইহানকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। বেশম খায় তন্নি, খাবার গলায় আটকে যায়। ইতি বেগম পানি এগিয়ে দেয়। ঢকঢক করে পুরো গ্লাস পানি খেয়ে নেয় তন্নি। দেখো, খাবে তো? এত তাড়া কিসে তোমার? এবার তন্নি কি করে বলবে? তাড়াহুড়োর জন্য নয়, বরং অর্ণবের মারামারির কথা শুনে সে বেশম খেয়েছে। অর্ণবদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তন্নি। ভিতরে যাবে কি যাবে না এটা নিয়েই পড়েছে দ্বিধায়। এক পা এগোচ্ছে তো 2 পা পিছাচ্ছে। অর্ণবকে আজকে তন্নি কড়াকড়িভাবে কিছু কথা বলতে চাই। এসব মারামারি কেন করে সে? তন্নি মা, দাঁড়িয়ে আছো কেন? পেছন থেকে বলে আনোয়ার। তন্নি শুকনো ঢোক গেলে। এই তো আঙ্কেল, যাচ্ছি। আনোয়ার হেসে বলে। চলো আমার সাথে। তন্নি আনোয়ারের সাথে পা মেলাতে থাকে। আনোয়ারের 2 হাতে বাজারের ব্যাগ, ব্যাগ ভর্তি নানান রকম শাকসবজি। অর্ণব আসার আনন্দে এত বাজার করেছেন তিনি, এটা ঢের বুঝতে পারছেন তন্নি। বাড়িতে প্রবেশ করতেই তন্নির নজর পড়ে পাষাণ মানবটিকে। সে সোফায় অথই এর কোলে মাথা রেখে শুয়ে আছে, হাতে তার ফোন, দৃষ্টি ফোনের দিকে। তার পায়ের কাছে আর্থি বসে আছে। সে কমলার খোসা ছাড়িয়ে অর্ণবের মুখে ঢুকিয়ে দিচ্ছে। তন্নি মুখ বাঁকায়। আহ্লাদি মানব। তন্নিকে খেয়াল করে আর্থি।
আরে তন্নি, আসো আসো। অর্ণব নজর ঘুরিয়ে তাকায় তর্ণীর মুখের পানে, কপাল কুঁচকে ফেলে। অর্ণবের দৃষ্টি খেয়াল করে তর্ণী মাথা নিচু করে ফেলে এবং ধীর পায়ে এগিয়ে আসে। এটা কে? একে তো চিনতে পারছি না। অর্ণব নিজের চাপ দাড়িতে হাত বুলিয়ে বলে। তর্ণীর বুকটা ধক করে ওঠে, নয়নে অশ্রুকণা ভিড় জমায়। অতই রাগী গলায় বলে, দা ভাই, আমার তন্নি এটা, তুই চিনতে কেন পাচ্ছিস না? অর্ণব উঠে বসে, তর্ণীর পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলে, কি বলিস রে? তোর তন্নিকে তো আগে ব্যাঙের মতো দেখাতো, এখন টিকটিকের মতো দেখাচ্ছে কেন? ব্যাঙ টিকটিক হলে আমি চিনব কি করে? টুপ করে তর্ণীর দু গাল বেয়ে 2 ফোঁটা অশ্রু কণা গড়িয়ে পড়ে। আখি ভর্তি টয়টুম্বুর জল নিয়ে মাথা নুইয়ে এক কোনায় দাঁড়িয়ে আছে তর্ণী। দৃষ্টি তার জমিনে, অসহ্য যন্ত্রণায় বুক পুড়ে যাচ্ছে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে যেন। সদ্য প্রেমে পড়া কিশোরীর মনে তীব্র আঘাত এনেছে। এই আঘাতের দায়ভার কার? অবশ্যই তর্ণীর নিজের। অর্ণব তো আর তাকে বলেনি প্রেমে পড়তে, বা ওর প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেনি, ভালোবাসিও বলেনি। তাহলে তর্ণীর প্রেমে পড়াটা বোকামি নয় কি? নিজের বোকামির জন্য নিজের কষ্ট হচ্ছে, এই দায়ভার কাউকে দেওয়া মানায় না। অর্ণব বিলেতি নজর মেলে দেখছে তর্ণীকে। দৃষ্টি সরছে না তার। প্রেয়সীর নয়নের অশ্রুকণা ঠিক উপলব্ধি করতে পেরেছে, কিন্তু কারণ ধরতে পারছে না। অর্ণবের পাশে বসে থাকা নিধি একটু পর পরই গা ঘেঁষে বসেছে অর্ণবের। হাসতে হাসতে গায়ের উপরে এসে পড়ছে। সাধারণত নিধির স্বভাবই এমন, তবুও অর্ণব যথেষ্ট চেষ্টা করছে সরে বসার, কিন্তু অর্ণব যতই সরছে নিধি ততই এগোচ্ছে। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ে অর্ণবের। তর্ণীর থেকে দৃষ্টি ফিরিয়ে নিধির দিকে তাকায়, চাপা রাগী সুরে ধমকে বলে, সরে বসে নিধি। নিধি চমকাই, হাসি মুখখানা কালো হয়ে যায়। খানিকটা সরে বসে। আরতি এবং অথই নিধির সামনে ফ্লোরে বসে পড়েছিল। ওরা মূলত লুডু খেলছে। সকল এর দৃষ্টি পড়ে নিধির দিকে। তর্ণীও স্পষ্ট শুনেছে অর্ণবের বলা কথাটা, চমকেছেও বেশ, আবার মনে মনে খুশিও হয়েছে। অথই, তোর তন্নিকে কি দাঁড়িয়ে থাকার জন্য ডেকেছিস? অথই কপাল চাপকায়। তর্ণীর কথা সে বেমালুম ভুলেই গিয়েছে। লুডো খেলায় এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে প্রাণপ্রিয় সখী এখানে উপস্থিত সেটা মাথা থেকে বেরিয়ে গিয়েছে। দাঁড়িয়ে পড়ে অথই, তর্ণীর নিকটে যায়। তর্ণী হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়, অর্থপর নাক টেনে বলে, আমি চলে যাব এখন। দু হাতে আগলে জড়িয়ে ধরে তর্ণীকে অথই। অকপটে মাথায় কয়েকটা চুমুও খেয়ে নেয়। সরি জান, তোকে আজকে যেতেই দেব না, বিকেলে যাবি। জবাব দেয় না তর্ণী। অথই তর্ণীর হাত টেনে তাকে বসায় অর্ণবের পাশে। তর্ণী কাঁধ থেকে ব্যাগ নিয়ে সেটা রেখে আসে লুকিয়ে। কিছু বলতে গিয়েও বলতে পারে না তর্ণী, কেননা বলার আগেই দৃষ্টি পড়ে যায় অর্ণবের উপর। লোকটা ছোট ছোট চোখ করে কেমন তাকিয়ে আছে তর্ণীর দিকে। আরতি লুডুর গুটি সাজাতে সাজাতে বলে, তন্নি, তোমার কি আমাদের বাড়িতে থাকতে ভালো লাগে না? কাচুমাচু হয়ে বসে তর্ণী, মাথা নুইয়ে জবাব দেয়, লাগে, কিন্তু বাবা বলে দিয়েছে না আসতে, লুকিয়ে এসেছি আমি। অর্ণব সকলের দৃষ্টির আড়ালে নিজের হাতখানা ঘুরিয়ে তর্ণীর পেছন দিয়ে সোফায় হাতলে রাখে। ভাবখানা এমন যেন জড়িয়ে ধরেছে, অথচ তর্ণীর গায়ে ছোঁয়া লাগেনি। নিধি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। এই মেয়েকে তার একদম পছন্দ না। অথই ব্যাগ রেখে আবারও নিজের জায়গায় এসে বসে পড়ে। হাতে কেস নেই বোধহয় তোমার বাপের, তাই তোমার পেছনে লাগছে। অর্ণব অকপটে বলে দেয়। তর্ণী ঘোর প্রতিবাদে জানিয়ে বলে, মোটেও বাবা আমার পেছনে লাগছে না, সে ঠিক কারণেই আসতে বারণ করে। নিহাত অথৈকে ভালোবাসি, না হলে কখনোই আসতাম না।
তর্নি কথাখানা অর্ণব এর পছন্দ হয় না। দাঁতের দাঁত চেপে কটমট দৃষ্টিতে তাকায় মায়াবতীর মুখ পানে। হাতল হতে অতি যত্নে হাতখানা নামিয়ে তর্নির কোমরে রাখে। শিউরে ওঠে তর্নি, নয়ন যুগল বড় বড় করে তাকায় অর্ণবের পানে। চোখে চোখ পড়তেই অর্ণব চোখ রাঙায়, যেন খেয়েই ফেলবে তাকে। শুকনো ঢোক গিলে দৃষ্টি ফিরিয়ে নেয় তর্নি। অস্বস্তিতে হাঁস ফাঁস করতে থাকে, নিঃশ্বাস ভারী হয়ে আসে। অথই অর্ণবের দিকে লাল গুটি এগিয়ে দিয়ে আবদারের সুরে বলে, দা ভাই, তুইও খেলবি। তন্নি, তুই আমাদের জাজ, দেখবি কে চিটিং করে। অর্ণব মাথা দুলিয়ে সম্মতি পোষণ করে। খেলা শুরু হয়। অর্ণব বেশ এনজয় করে খেলছে, অথচ অস্বস্তিতে ভুগছে তর্নি। কয়েকবার চেষ্টা চালায় অর্ণবের হাতখানা সরানোর, কিন্তু পারে না। পাষাণ পুরুষ আরও শক্ত করে ধরে। যত সরাতে চেষ্টা করে ছোঁয়া তত গাঢ় হতে থাকে। খেলার এক পর্যায়ে অর্ণব বিজয়ী হয়ে যায়। তার 4টে গুটি কেটে চলে যায়। এবার 3 জনের হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। অর্ণব তর্নির দিকে কারোর নজর নেই। এই ফাঁকে তর্নি নিচু গলায় বলে, হাত সরান না প্লিজ। অর্ণব তর্নির দিকে খানিকটা ঝুঁকে শুধায়। অন্যরকম ফিলিংস হচ্ছে। তর্নি থুতুনিটা বুকের সাথে মিশিয়ে ফেলে। লজ্জায় হাত পা কাঁপছে। বিষয়টা অর্ণব খেয়াল করে। জান, কাঁপো না প্লিজ, চুমো খেয়ে বসবো। কান দুটো গরম হয়ে ওঠে তর্নির, হাঁসফাঁস বের হয়। আসমান অথবা জমিনে চলে যেতে ইচ্ছে করে, এখানে থাকা দায়ী। তখন অথই ও বিজয়ী হয়। সে লাফিয়ে ওঠে। অথই এর লাফানো দেখে অর্ণব অতি সাবধানে তর্নির কোমর হতে হাত সরিয়ে আনে। তর্নি হাঁপ ছেড়ে বাঁচে। আশা বেগম এর রান্না করা শেষ। তিনি ডাকতে এসেছে সকলকে। তর্নি দেখে তার মুখের হাসি আরও চওড়া হয়ে ওঠে। আম্মাজান, তুমি এসেছো? তর্নি আশা বেগমকে জড়িয়ে ধরে, আদর খেয়ে নেয়, ভালো মন্দ জিজ্ঞেস করে, তার সাথে কিচেনে চলে যায়। অর্ণব মাথা চুলকে বিড় বিড় করে বলে, আমাকে কবে জড়িয়ে ধরবে? নিধির বিষয়টা ভালো লাগে না। তর্নিকে কেন আশা বেগম এত ভালোবাসবে? এই ভালোবাসা তো নিধির পাওনা, কেননা সে এই পরিবারের বউ হবে। তর্নি সবেই ভাত মেখে মুখে পুরবে, ঠিক সেই মুহূর্তেই কল করেন তারেক রহমান। ফোনটা খাবার টেবিলের উপরেই রাখা ছিল। বাবার নম্বরটা জল জল করে উঠতেই তর্নি কেঁপে ওঠে, হাতের ভাতের প্লেট নামিয়ে রাখে। তর্নিকে বিচলিত হতে দেখে আশা বেগম মোবাইল তুলে নেয়। আলতো হেসে তর্নিকে বলে, ভয় পেও না, আমি কথা বলছি। অতঃপর তিনি ফোন নিয়ে অন্যদিকে চলে যায়। তর্নির পাশেই বসেছিল অর্ণব। রাগে তার চোয়াল শক্ত হয়ে উঠেছে। তোর বাবাকে আমি দেখে নেব। চাপা স্বরে বলে। তর্নির আখিতে অশ্রু জমে। সে নরম গলায় বলে, আপনি কেন মারামারি করেন? সিগারেট কেন খান? তাই তো বাবা আপনাকে দেখতে পারেন না। তোকে চুমো খেতে দিবি? 5 মিনিট করে চুমো খেতে দিলেই আমি আর সিগারেট খাবো না। তোর উকিল বাপকে বলিস। তর্নির গাল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। অর্ণবের কথা তার পছন্দ হয়নি। লোকটা কি কিছু ভাবে না? তার কি বাবার সাথে সখ্যত গড়ে তুলতে মন চায় না? হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয় তর্নি। তখনই আশা বেগম আসে। তন্নি, ভয় নেই, ভাইজানকে আমি বুঝিয়ে বলছি, তুমি রাগ করবে না। রাতে ফেরার পথে তোমায় নিয়ে যাবে। মনটা ভালো হয়ে যায় তর্নির। চোখ দুটো চিকচিক করে ওঠে। হেসে মাথা দুলিয়ে খেতে থাকে। অর্ণব এই মাত্র কি বলেছে সেটা বেমালুম ভুলে গিয়েছে সে। অর্ণব নামক পুরুষটির প্রতি খুব বাজেভাবে আসক্ত হয়ে পড়েছে তর্নি নামক বোকারানি। সর্বক্ষণ মস্তিষ্ক জুড়ে বিচরণ করে পছন্দের পুরুষটির অবয়ন। আঁখিদাই ভিজে ওঠে কারণ ছাড়াই। প্রচণ্ড তৃষ্ণা পাই তাকে দেখার। একটুখানি তার কণ্ঠ শোনার আকুলতাও বড্ড পীড়া দেয়। তবে এই অনুভূতি স্বীকার করতে নারাজ তর্নি। কাউকে জানতে দিতেও চায় না। কেউ শুনলে নিশ্চয়ই ছি ছি করবে। কোথায় অর্ণব, কোথায় সে? আর অর্ণব শুনলে বাজে মেয়ে ভাবতেও দ্বিধাবোধ
করবে না হয়তো। অথই জানলে বন্ধুত্ব নষ্ট করে দিবে কি? খেতে খেতে গভীর ভাবনায় বিভোর তন্নি। ভাতের থালায় আঙুল নাড়ছে। মুখে বেশ কিছুক্ষণ আগে ভাত পুড়েছে, সেইগুলোই এখনো রয়ে গিয়েছে। নজর এড়াই না অর্ণবের। ভ্রু কুচকে তাকায় তন্নির মুখের পানে। আঁকিভর্তি টয় টম্বুর করছে পানি। যখন তখন গাল বেয়ে গড়িয়ে পড়বে, কিন্তু কান্না করার কারণ বুঝতে পারে না। অথই এবং আরতি তাদের মতো গল্পের আসর জমিয়েছে। আশা বেগম ছেলে মেয়েদের খেতে দিয়ে প্রস্থান করেছে। ঢের কাজ বাকি তার। নিধি ওদের সাথে তাল মেলাচ্ছে। ওদের গল্পের ট্রফি করছে আরতিকে পাত্রপক্ষ দেখতে আসবে। পছন্দ হলেই পাকা কথা ফাইনাল করে যাবে। পাত্রকে অবশ্য আরতি আগে থেকেই চেনে। অর্ণব নিজের পা দ্বারা তর্ণীর পা চেপে ধরে। চমকাই তর্ণী। আঁখি পল্লব বড় বড় করে তাকাই অর্ণবের পানে। অর্ণব চাপা সুরে শুধায়, কি হচ্ছে? খাচ্ছ না কেন? তর্ণীর আলগোছে মুখের ভাত গিলে ফেলে। পরপরই বড় করে লকমা তুলে মুখে দেয়। বাঁ হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে দেয়। খাবার গলায় আটকায়। পানির গ্লাস তুলে ঢকঢক করে পুরো গ্লাস ফাঁকা করে ফেলে। বাঁকা হাসে অর্ণব। পা ঘষতে থাকে তর্ণীর পায়ে। কেঁপে ওঠে তর্ণী। অস্বস্তিতে মাথা নুইয়ে পড়ে। রিনিয়ে বলে, খাচ্ছি তো, পাশরান। অর্ণব নিজের খাওয়ায় মনোযোগ দেয়, জবাব দেয় না। নিধিকে পৌঁছতে দিতে গিয়েছে অর্ণব। পাশাপাশি বাড়ি, তবুও নিধি জেদ ধরেছে অর্ণবের সাথে যাবে। তার ভয় করে রাস্তায়। অগত্যা বাধ্য হয়েই নিধিকে নিয়ে বের হয়েছে। তন্নির খারাপ লাগে, জেলাস হয়। আঁখিতে অশ্রুরা ভিড় জমায়। নিজের প্রতি নিজেই বিরক্ত তন্নি। এত কান্না কেন পাবে? অর্ণব তো তার প্রেমিক নয়। সে যা খুশি করুক। মুন্নি, কাল সকাল সকাল আসবি কিন্তু তুই। তোকে ছাড়া আমার ভাল লাগে না। অথই তর্ণীর কাঁধে মাথা রেখে ফোন দেখতে দেখতে বলে। আচ্ছা, আসবো। মুহূর্তেই অথই সোজা হয়ে বসে। ফোনখানা তর্ণীর দিকে এগিয়ে দিয়ে বলে, দেখ তন্নি, সাগর ভাইয়ের কি কিউট পিকচার আপলোড দিয়েছে। ভাই, এই ছেলে আমাকে পাগল করে দিবে। হাসে তর্ণী। দেখে সাগরের ফটো। অথই আলগোছে কয়েকবার চুমু খেয়ে নেয়। মারাত্মক পছন্দ করে সে সাগরকে। কথাটা অজানা নয় তর্ণীর। ক্লাস 8-এ থাকতেই অথই জানিয়েছে মনের খবর প্রিয় সখাকে। তখনই তর্ণীর মনে উদয় হয়, আরও যদি ফেসবুক থাকে তাহলে সেও অর্ণবের ফটো দেখতে পাবে। তর্ণী নিজের ফোন অথয়ের নিকট নিয়ে আবদার করে, আমাকে ফেসবুক খুলে দে। বেজায় খুশি হয় অথই। মুহূর্তেই লেগে পড়ে ফেসবুক খোলার কার্যক্রমে। তর্ণীও মনোযোগের সহিত দেখতে থাকে কিভাবে কি করছে অথই। ফেসবুকের প্রোফাইলে তর্ণীর একখানা ফটো দিয়ে দেয় অথই। তর্ণী বারণ করলেও শোনে না। অতঃপর কোথা থেকে মেসেজ দিতে হবে, কিভাবে পোস্ট করতে হবে, কিভাবে ভিডিও দেখতে হবে, সব বুঝিয়ে দেয়। তর্ণীও আয়ত্ত করে নেয় সবটা। আশা বেগম ডাকে তর্ণীকে, জানায় তার বাবা এসেছে। ব্যাগ কাঁধে নিয়ে দৌড়ে বাবার নিকট যায় তর্ণী। ঢের জানে 1 মিনিটও বসবে না তার বাবা। হলোও তাই। তর্ণী যেতেই তর্ণীর হাত ধরে আশা বেগমের থেকে বিদায় নেয়। আশা বেগম আবদার রাখে কালকে তর্ণী এবং তামিমকে আসতে দিতে। তারেক রহমান পৌঁছে দিবে বলে বেরিয়ে পড়ে। অটো নিয়েই এসেছিলেন তারেক। মেয়েকে নিয়ে অটোতে বসে পড়ে। বাবার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে নেয় তর্ণী। তারেক মেয়ের মাথায় হাত বুলিয়ে শোধায়, খারাপ লাগছে? একটুখানি। বাসায় গিয়ে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। প্রত্যুত্তরে তর্ণী কিছু বলে না। রাত 12:40 বই পড়া শেষ করে ফোন ঘাঁটছে তর্ণী। ফেসবুকের নিউ জব ফিড ঘাঁটতে ঘাঁটতে হাসছে। ভীষণ মজার পোস্ট সামনে পড়ছে। কয়েক ঘন্টা সে ফেসবুকে আসক্ত হয়ে গিয়েছে। অথয়ের সাথেও চ্যাটিং করছে বেশ কিছুক্ষণ। সাগর মেসেজ দিয়েছে। সে তর্ণীর ফটো দেখেই চিনতে পারে এবং সাথে সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। বোকা তর্ণী অ্যাকসেপ্ট করে নিয়েছে। অবশ্য যেই ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে তাকে অ্যাকসেপ্ট করছে। তর্ণী সাগরকে রিপ্লাই দিতে যাবে, ঠিক সেই মুহূর্তেই ফোন কেঁপে ওঠে। চিনি না নম্বর থেকে কল এসেছে। থমকায় তর্ণী। খুশিও হয় বটে, আবার ভয়ও পায়। বুক
পিক করতে থাকে। জিভ দ্বারা ওষ্ঠ ভিজিয়ে কল রিসিভ করে। বাইরে এসো। অর্ণবের গম্ভীর কণ্ঠস্বরে কেঁপে ওঠে তর্ণীর সর্তা। লোকটা কি রেগে আছে? এখন আমি ওয়েট করছি, 5 মিনিট দিলাম, না আসলে সিন ক্রিয়েট করবো, তোমার উকিল বাবুর সাথে ঝগড়া করবো। কল কেটে দেয় অর্ণব। চিন্তিত হয়ে পড়ে তর্ণী। দাঁত দ্বারা নখ কাটতে থাকে। কিভাবে যাবে বাইরে? বাবা মা যদি দেখে ফেলে, মেরেই দিবে তর্ণীকে। ভাবতে ভাবতে আধ ঘন্টা কাটিয়ে দেয় তর্ণী। অর্থপর চুলগুলো শক্ত করে খোপা বেঁধে ফোনটা বুকে চেপে ধরে ধীর গতিতে দরজা খুলে বের হয়। সামনের গেট খুলে বের হলে ধরা পড়ার চান্স থাকবে, তাই বাড়ির পেছনের দিক থেকেই যায় তর্ণী। বাবা মায়ের রুমে নজর বুলিয়ে দরজা খুলে বেরিয়ে পড়ে। আমাবস্যার রাতে ঘুটঘুটে অন্ধকার। দূরের মেইন রোডে দেখা যাচ্ছে একখানা জিপ গাড়ি। সোডিয়াম এর আলোতে চকচক করছে জিপখানা। তর্ণী ঢের বুঝতে পারে এই গাড়িতেই রয়েছে নিষ্ঠুর মানব। সময় বিলম্ব না করে দৌড়ে গাড়ির নিকট পৌঁছায়। অর্ণব গাড়ির সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তর্ণী ভীতি নয়নে অর্ণবের দিকে খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। এখনো বুক ঢিকপিক করছে তার। হাতে পায়ে মৃদু কম্পনের সৃষ্টি হয়েছে। পানির প্রয়োজনীয়তা অনুভব করছে। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। অর্ণব সিগারেটে শেষ টান দিয়ে জমিনে ফেলে। পা দ্বারা পিষে দেয় সিগারেটের বাকি অংশ। অর্থপর পূর্ণ দৃষ্টিতে তাকাই তর্ণীর পানে। অর্ণবের চাহনিতে তর্ণীর মাথা নুইয়ে ফেলে। ফোনখানা শক্ত করে ধরে। এতক্ষণ লাগে আসতে? জামাই ছাড়ছিল না? আদর খাচ্ছিলে ইডিয়েট? একটু বেশি গম্ভীর শোনালো অর্ণবের কণ্ঠ। ভূমিকম্পের মতো কেঁপে ওঠে তর্ণী। পিছিয়ে যায় দুপা। ওষ্ঠদয় হালকা কেঁপে ওঠে। ঢের জানতো লোকটা এমন লাগাম ছাড়া কথা বলবে। এই জন্যই তো রাত দুপুরে ডেকেছে। পাষাণ কিনা। অর্ণব দু পা এগিয়ে আসে তর্ণীর দিকে। বিলাই আঁখি পল্লব ছোট্ট ছোট্ট করে শুধায়। ফেসবুক লাগবে তোর? ছেলেদের সাথে কথা বলতে হবে? চট করে অর্ণবের মুখের পানে তাকাই তর্ণী। রাগের কারণ উপলব্ধি করে মুহূর্তেই বলে, আমি ডিলিট করে দিচ্ছি ফেসবুক, সরি। বাকিটা শেষ করতে পারে না তর্ণী। অর্ণব তার হাত থেকে ফোনটা নিয়ে সজোরে আঘাত করে পিচ ঢালা রাস্তায়। মুহূর্তেই বিকট শব্দ, কয়েক খণ্ড হয়ে যায় 20,000 টাকার ফোন। দুই হাতে কান চেপে কয়েক পা পিছিয়ে যায় তর্ণী। ভয়ে আত্মা কেঁপে উঠেছে তার। মৃদু কাঁপছে শরীর। দুগাল বেয়ে কয়েক ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়েছে। ভাঙা ফোনের দিকে নজর পড়তেই ফুফিয়ে কেঁদে ওঠে। আমার ফোন? নিচু হয়ে ফোনের ভাঙা অংশ তুলেতে যেতেই অর্ণব তর্ণীকে জাপটে জড়িয়ে ধরে। তর্ণীর মাথাখানা অর্ণবের বুকে চেপে ধরে। অতিরিক্ত পাকনা তুই, তোর ফোন লাগবে না। ধীর গলায় বলে অর্ণব। তর্ণী বোধহয় শুনতে পেল না। সেই কান্নাকাটিতে বড়ই ব্যস্ত। অর্ণবের শার্ট ভিজে যাচ্ছে তর্ণীর চোখের পানিতে। বেশ কিছুক্ষণ কান্না করে থামে তর্ণী। অর্ণবের থেকে সরে আসতে চাই। অর্ণবও ছেড়ে দেয়। মাথা নিচু করে দাঁড়ায় তর্ণী। এখনো ফুফিয়ে যাচ্ছে। আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথা বললে জানে মেরে দিব তোকে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয় তর্ণী। একটু সাহস বাড়িয়ে বলে, আপনি নিধি আপুর সাথে কথা বলেন। অর্ণব ভ্রু কুচকে তাকায়। তো এবার তর্ণী বিপাকে পড়ে। কি বলবে? দৃষ্টি ঘোরাতে থাকে এদিক ওদিক। হাত দ্বারা হাত ঘষে। কান্না থেমে গেছে। আমি নিধির সাথে কথা বলবো, তাকে বিয়ে করব, বাচ্চা দিব, বাট তুই কোনো ছেলের সাথে কথা বলবি না। ইটস মাই অর্ডার। অভিমানে বুক ভারী হয়ে আসে তর্ণীর। রাস্তা হতেই কুড়িয়ে নেয় ভাঙা ফোনের টুকরো। তা হতে উদ্ধার করেই সিম এবং মেমোরি। অর্থপর বলে ওঠে, আসছে। বলেই চলে যেতে নিলে অর্ণব হাত ধরে ফেলে, সামনে দাঁড় করায়। আমি যেতে বলিনি। বাবা রাতে কয়েকবার আমার রুমে যায়। গিয়ে যদি আমাকে না দেখে তখন? বলবি হবু জামাইয়ের সাথে রোমান্স করতে গিয়েছিলাম। তর্ণীর চোখ মুখ কুঁচকে ফেলে। মনে মনে কয়েকবার অসভ্য শব্দটা আওড়ায়। অর্ণব নজর বোলায় মায়াবতীর সর্তায়। পিঙ্ক কালার টি শার্ট এবং কালো প্লাজু পরে। তাড়াহুড়োতে বোধহয় ওড়না আনতে ভুলে গিয়েছে। এই রূপে কখনোই দেখেনি মেয়েটাকে। আমাকে যেতে হবে।
অনেক রাত হয়েছে, বাই এনি চান্স বাবা যদি দেখে ফেলে মেরেই ফেলবে। তন্নির কণ্ঠস্বরে ভয় স্পষ্ট। মেয়েটা বোধহয় কাঁপছে, তবে এই ভয়টা এতক্ষণ ছিল না। ফোনের চোখে অস্থির হয়ে ছিল, এবার বোধহয় ফোনের কথা ভুলতে বসেছে। অর্ণব বুকে হাত গুজে গম্ভীর নয়নে দেখছে, পা হতে মাথা অবধি নজর বোলাচ্ছে। এই এক রাত্রিতে মেয়ে অর্ণব চৌধুরীর বুকে আগুন জ্বালাচ্ছে, মানা যায়? আমার যেতে ইচ্ছা করছে না। বুকের বাঁ পাশটা আঙুল দ্বারা ইশারা করে বলে। এখানে আগুন চলছে, শান্তি পাচ্ছি না। ছটফটিয়ে ওঠে তরুণী, অস্থির হয়ে ওঠে নয়ন জোড়া, ব্যথিত গলায় শোধায়। শরীর খারাপ লাগছে। তোকে কয়েকটা চুমু খেয়ে নিতে পারলে শরীর ঠিক লাগবে। খাবো চুমু, নাকি তুই খাবি? লজ্জায় কান গরম হয়ে ওঠে তরুণীর, মাথা নুইয়ে ফেলে, বুকে গিয়ে থুতনি মেশে। লোকটার সামনে থেকে ভ্যানিশ হতে পারলে ভালোই হতো, লজ্জা কমতো। কিন্তু এ ম্যাজিক তো তরুণী জানে না। অর্ণবকে কথা শেষ করতে না দিয়ে তরুণী রিনিয়ে বলে ওঠে। তো আমি কেন চুমু দেব? প্রপোজ তো করেননি আমায়, ভালোবাসিও তো বলেন নাই। ভ্রুকুচকে তাকায় অর্ণব তরুণীর মুখের পানে। বড্ড সাহসী হচ্ছে মেয়েটা দিনকে দিন, প্রশ্ন করতে শিখে গেছে। বাহ! প্রপোজ করলে সহ্য করতে পারবে তুমি? ভালোবাসি বললে চুমুতে থেমে থাকবো না, ডিরেক্ট বাসর করবো। কবুল বলার ধৈর্য থাকবে না আমার। বাসর মানে বোঝো নাকি বোঝাবো? হতাশার নিঃশ্বাস ফেলে তরুণী। এই লোকটার সাথে কথায় পেরে উঠবে না। ভাগ্য ভালো ধমক দেয়নি। অর্ণব দুপা এগিয়ে আসে তরুণীর দিকে, তরুণী দুপা পিছিয়ে যায়। বিরক্তিতে নোয়া কুচকায়। অর্ণব ধমকের সুরে বলে। প্রবলেম কি? হ্যাঁ, পিছাচ্ছ কেন? কেঁপে ওঠে তরুণীর সর্তা, শুকনো ঢোক গিলে বলে। আমাকে যেতে হবে। ব্যাস বলেই তরুণী দৌড়ে চলে যায়। এবার পেছন ফিরে তাকায় না। অর্ণব ভ্রু কুচকে তাকায়। বেশ সাহস বেড়েছে মেয়েটার। বিড়বিড় করে বলে। সামনে পাই একবার। সকালবেলা ভয়ে ভয়ে খাবার টেবিলে গিয়ে বসে তরুণী। মানুষ বলে না, বিপদ যখন আসে চারিদিক থেকেই আসে। তরুণীর হচ্ছে সেই অবস্থা। প্রথমত গতকাল রাতে অর্ণব মোবাইল ফোন ভেঙে ফেলেছে, অর্থপর মা আলমারি গোছাতে গিয়ে আংটিখানা পেয়েছে। তরুণীকে অবশ্য এখনো পর্যন্ত কিছুই জিজ্ঞেস করেনি, তবে খাবার টেবিলে বাবার সম্মুখীন হতে হবে বেশ জানে তরুণী। তারেক রহমানের সামনে আজকে খাবারের থালা নেই, বিচার করেই সে খাবারের হাত দেবে চতুর তরুণী বুঝে যায়। আঁখিতে অশ্রুকণা জমে। কি জবাব দিবে মনে মনে কথা সাজাতে থাকে। মিথ্যে তনি বলতে পারে না, তবে মনে মনে প্রে করে যাতে ঠিকঠাক মিথ্যে বলতে পারে। না হলে আজকে বাবার ধমকে মুচ্ছে যাবে তরুণী। তামিম নেই খাবার টেবিলে, নিশ্চয়ই সে এখনও রেডি হচ্ছে অর্ণবের বাড়ি যাবে বলে। পিন পতন নীরবতার অবসান ঘটিয়ে ইতি বেগম বলে। আংটি তোমার মেয়ে কুড়িয়ে পেয়েছে, এটা নিশ্চয়ই আমি। তবে ওকে জিজ্ঞাসা করো এত দামি আংটি কেন লুকালো, আমাদের কেন বললো না? আমি কিছু বললে তো আবার সৎমা হয়ে যাব, তুমি বলো। শব্দ করে কেঁদে ওঠে তরুণী। টপ করে চোখের পানি পড়তে থাকে এই টেবিলের উপর। বিরক্তির নিঃশ্বাস ফেলে ইতি বেগম। এই মেয়ের চোখে আল্লাহ কত পানি দিয়েছে, কিছু বলার আগেই কেঁদে কুটে বন্যা বানিয়ে ফেলে। তারেক রহমান চোখ পাকিয়ে তাকায় ইতি বেগমের পানে। থেমে যায় ইতি। তিনি নরম গলায় তরুণীকে শোধায়। আম্মু বলনি কেন বাবাকে? দু হাতে চোখের পানি মুছে নেয় তরুণী। বাবার প্ররোচনায় আহ্লাদি হয়ে জবাব দেয়। ভয় পেয়েছিলাম। ব্যাস, আর কি বলবে তারেক? মেয়ে তার একটু বেশি ভীতু এবং সরল সহজ। ভয় পেয়েই লুকিয়েছিল, এতে সন্দেহ নেই তারেক এবং ইতির। তরুণীর স্বভাব সম্বন্ধে অবগত তারা। ইতি বেগম প্রসঙ্গ পাল্টে থালাতে ভাজি দিতে দিতে বলে। থাক এসব, এখন তোমার অফিসে দেরি হচ্ছে, খেয়ে নাও। তন্নি রান্না থামাও, তোমাকে কেউ বকেনি, শুধু জিজ্ঞাসা করেছে। কিন্তু তরুণীর কান্না থামে না। সে আবারও কাঁদতে কাঁদতে বলে। আমি অন্য কারণে কাঁদছি। ভ্রুকুচকে তাকায় ইতি বেগম। তারেকও আগ্রহী হয়ে মেয়েতে মনোযোগ দেয়।
আমি ফোন হারিয়ে ফেলেছি। মাথা নুইয়ে বলে ফেলে তর্নি। তারেক নিজের প্লেট কাছে টেনে রুটি ছিঁড়তে ছিঁড়তে বলে, আমি খুশি হয়েছি। ফোন চালানোর বয়স তোমার হয়নি। তোমার মামা কিনে দিয়েছিল, বিদায় বারণ করতে পারেনি। এবার ভালো হয়েছে, পড়াশোনায় মন দাও। ভার্সিটিতে যখন যাবে তখন কিনে দেব আমি। অসন্তুষ্ট ইতি বেগম সহজভাবে নিতে পারছেন না। এত দামি ফোনটা এভাবে হারিয়ে ফেলবে? এই মেয়ে ছোট নাকি? ঢের বয়স হয়েছে, বয়সের তুলনায় বেশিই বোকা। কবে চালাক হবে? খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ছেলে মেয়েকে নিয়ে বের হয় তারেক। আর্থীদের বাসায় ওদেরকে দিয়ে তিনি যাবেন কোর্টে। তামিম বেশ খুশি। লাফিয়ে লাফিয়ে হাঁটছে সে। অর্ণবের থেকে বেশ কিছু মারপিট শিখবে এটাও ভেবে নিয়েছে। যাওয়ার পথে অটো থামিয়ে মসজিদের দান বক্সে অর্ণবের দেওয়া আংটিখানা রেখে যায় তারেক। রাস্তা হতে পাওয়া জিনিস মসজিদে দিয়ে দিতে হয়। আবারও আঁখিতে অশ্রু জমে তর্নির। অর্ণবকে কি জবাব দেবে? লোকটা তো একদম শুনবে না তর্নির কথা, উল্টে ধমকে শেষ করবে তর্নিকে। অথয়ের আজকে ঈদ। সকাল থেকে সাজুগুজু করছে সে। পার্পেল রঙের থ্রি পিস গায়ে জড়িয়েছে, গোলাপি ওষ্ঠদয় রাঙিয়েছে লাল রঙের লিপস্টিক দ্বারা। কোমর সমান লম্বা চুলগুলো বিনুনি গেঁথেছে। ভ্রু সমান করে কাটা চুলগুলো একটু পরিপাটি করে আঁচড়ে নেয়। দু হাতে পার্পেল রঙের চুড়ি পরেছে। এবার আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। সাগরের চোখে ভালো লাগবে তো তাকে, না কি আরও একটু সাজুগুজু করবে? অবশ্য ভারী মেকআপ করতে পারে না অথই। সাহায্য লাগবে আর্থির, কিন্তু আর্থি তো নিজেকে সাজাতে ব্যস্ত। অতঃপর অথই নিজেকে বোঝায়, এভাবেই সাগরের চোখে ভালো লাগবে। তর্নি তামিমকে বোঝাতে বোঝাতে অথইদের বাড়িতে ঢোকে। তামিম বুঝেছে কিনা কে জানে, তবে মাথা নেড়ে সম্মতি দিয়েছে, এতেই সন্তুষ্ট তর্নি। আশা বেগমের একমাত্র বোন সুমি বেগমও এসেছেন। সুমি বেগমের বিয়ে হয়েছেন 29 বছর হবে। কন্যা সন্তানের জননী হয়েছেন বিয়ের 15 বছর পরে। ভাসুরের ছেলেকে দত্তক নিয়েছিলেন তিনি। ভাসুর মারা যাওয়ার পরে কোলে তুলে নিয়েছিলেন ছোট্ট এতিম বাচ্চাকে। সেই ছেলের বয়স এখন 27 বছর। ছেলেকেও সাথে নিয়ে এসেছেন সুমি বেগম। ছেলেটার নাম আদিল এবং মেয়েটার নাম আখি। রান্নাঘরে সুমি এবং আশা রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছেন। কিচেনে অচেনা মানুষ দেখে তর্নি তামিমকে নিয়ে সোজা অথইয়ের রুমে আসে। তামিমকে দেখে অথই লাফিয়ে ওঠে, দৌড়ে এসে জড়িয়ে ধরে। ভীষণ ভালোবাসে সে তামিমকে। তামিমের খেয়াল নেই তা। আহ্লাদে গদগদ হয়ে অথই বলে, তামিম, ভিডিও গেমস খেলবি? তামিম সম্মতি প্রকাশ করে। মুহূর্তেই দুজন ভিডিও গেম খেলায় ব্যস্ত হয়ে পড়ে। তর্নি বেশ জানে এবার একা একা বসে থাকতে হবে, তাই সে বেরিয়ে পড়ে রুম হতে। কিচেনেই যাবে এবং আশা বেগমকে সাহায্য করবে। অচেনা মানুষটা তো মেয়েই, কিন্তু কিচেনে যাওয়ার আগেই আর্থির সামনে পড়ে সেই মুখের ফেস মাস্ক লাগিয়ে কানার মতো হাঁটছে। তর্নিকে দেখে বোধহয় একটু স্বস্তি পেল। মাস্ক থাকার কথা বলতে অসুবিধা হচ্ছে, তবুও টেনে টেনে বলে, তন্নি, ভাইকে একটু ডেকে দে তো, ওরা চলে আসবে এক্ষুনি। কিন্তু ভাইয়ের ঘুম আজকে ভাঙবে কিনা কি জানে। বোনো, তুই একটু ডেকে তোল না ওকে। তর্নি এবার মানা করবে কি করে বলবে? আপু, তোমার অসভ্য ভাই আমাকে দেখলেই খালি চুমু খেতে চাই। কিন্তু না বললেও তো ওকে আবার বাঘের গুহায় পা রাখতে হবে। তর্নি চোখে মুখে নার্ভাসনেস দেখে আর্থি প্রশ্ন করে, কি হলো তন্নি, যাবি না? তর্নি আমতা আমতা করে জবাব দেয়, তোমার ভাই আমাকে একা পেলেই খালি বলতে বলতে থেমে যায়। দাঁত দ্বারা জিভ কাটে। ছিছি, অর্ণব ফসকে কি বলে ফেললো। আর্থি কি ভাববে? হেসে ফেলে আর্থি। তর্নির মাথায় গাঁটটা মেরে বলে, বলিস কি রে, কয়টা চুমু খেয়েছে রে? অস্বস্তিতে হাঁসফাঁস করতে থাকে তর্নি। নিজের কথার জালে নিজেই ফেসেছে। এত বেশি কথা বলার প্রয়োজন ছিল কি? তর্নির থেকে জবাব না পেয়ে আর্থি বলে, 100 হবে?
না 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 না, মাত্র 3টা চুমু খেয়েছে, তবে আর খেতে পারবে। ভ্রুকুচকে আর্থি শোধায়। কেন কেন? এইবার চুমু খেতে আসলে ঠোঁট সেলাই করে দেব। শুয়ে শুতে দিয়ে আমি তো পেছনে আছি, এবার বিসমিল্লাহ বলে যা তো। ধবধবে সাদা বেড উপুর হয়ে শুয়ে ঘুমিয়ে আছে অর্ণব। উদম গা, কোমর অবধি কম্বল জড়ানো, বালিশ পড়ে আছে ফ্লোরে। কোলবালিশ পড়বে পড়বে ভাব, ঝাঁকড়া চুলগুলো এলোমেলো, লজ্জায় লাল হয়ে যায় তর্ণী। ছিছি, নির্লজ্জ পুরুষ। এইভাবে দরজা খোলা রেখে খালি গায়ে কেউ ঘুমায়? শুকনো ঢোক গিলে গুটি গুটি পায়ে এগিয়ে যায় তর্ণী। বেড থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে অর্ণবকে ডাকে। এই যে শুনছেন, উঠুন না। মুহূর্তেই এক লাফে উঠে বসে অর্ণব।